তোমার মায়ের কেন প্রতিদিনই সকাল ৬টা বাজে ক্ষুধা পায়? উনি জানে না ছোট বাচ্চা নিয়ে আমার রাত জাগতে হয়? সারা রাত বাচ্চা সামলে যখনই দু চোখে একটু লেগে আসে তোমার মায়ের ক্ষুধা পেয়ে যায়। এসব কি সায়ন? সকালে নবজাতক বাচ্চা নিয়ে স্বামীর উদ্দেশ্যে কথাগুলো বলল প্রীতি। সায়নের প্রতিক্রিয়া কি হবে সেটাই দেখার অপেক্ষায়। কিন্তু সায়ন নিশ্চুপ, নির্বাক। প্রীতি আশাহত হয়ে ফের শুধায়, কি ব্যাপার, কথা বলছো না? সায়ন অফিসে যাওয়ার জন্য শার্ট গায়ে দিচ্ছিল, শার্টের বোতামগুলো লাগিয়ে নেয়। অতঃপর প্রীতির দিকে তাকিয়ে প্রতি উত্তর করলো, এখন মায়ের ক্ষুধা পাওয়া কি দোষের? প্রীতি বিস্ময়ে প্রীতি চোখ বড় বড় করে স্বামীর মুখপানে চাইল। আশাবতীর জবাব তো পেলই না, আবার উল্টো তাকেই প্রশ্ন করা হচ্ছে। ও, তোমার মায়ের ক্ষুধা পাওয়া দোষের না, আর আমার ঘুমানো দোষের, তাই না? সায়ন অফিসের ব্যাগটা হাতে নেয়। তুমি কি কিছু বোঝো না সায়ন? কি বুঝবো বলো তো? আম্মা ফজরের নামাজ পড়তে ওঠে প্রতিদিন ভোরে, ওনার ক্ষুধা পায় এই জন্য। তুমি তো আর ওঠো না নামাজ পড়তে। আরো এক দফা অবাক হয় প্রীতি, গলার স্বর নিচু হয়। আপনি কি? আমি নামাজ পড়ি না? আমার বাচ্চা হলো সেদিন, এখনো পুরোপুরি ব্লিডিং বন্ধ হয়নি, আমি নাপাক, এই শরীরে নামাজ? তুমি কি সবই ভুলে গেছো? প্রীতি, আমার অফিসে যাওয়ার সময় হয়েছে। স্বামীর এখনো খাপছাড়া জবাবে খুব কষ্ট হয় প্রীতির। সেই থেকে রাগে দুঃখে শেষমেশ বলেই ফেললো, হ্যাঁ, তোমার মায়ের ক্ষুধা পাওয়ার সময় হয়, তোমার অফিসে যাওয়ার সময় হয়, কেবল আমার সময় লাগে না নিজের জন্য, তাই না? শাওন এবারও চুপচাপ, কোনো বাক্য বিনিময় না করে রুম থেকে বেরিয়ে আসলো। সায়ন বেরিয়ে যাবার সময় সায়নের মা স্বপ্না বেগম সায়নকে চলে যেতে দেখে জিজ্ঞাসা করে, কি রে, না খেয়ে চলে যাচ্ছিস নাকি? সায়ন পেছন ঘুরে উত্তর দেয়, ক্ষুধা গায়েব হয়ে গেছে আম্মা, তোমার বৌমাকে বলো ইচ্ছা মতো খেতে। কথাটা শুনে স্বপ্না বেগম কিছুটা থমথমে খেয়ে গেলেন। ঘরের ভেতর দরজার আড়াল থেকে সবটা শুনছিল প্রীতি। বুক ভরে দীর্ঘশ্বাস টেনে থমকে গেল, চোখে জল ভেসে উঠল। মনে হলো সে যদি কিছু বলতে চায়ও কেউই বুঝবে না, কেবল তার দৃষ্টি স্থির হয়ে রইল, অধিকারহীন এক বেদনাহত স্ত্রীর দৃষ্টির মতো। স্বপ্না বেগম রাগ দেখিয়ে গেলেন বৌমার রুমে। ভোর থেকে টানা ব্যস্ততা, অভিমান আর ক্লান্তির ভার যেন শরীরে জমে আছে। তবুও মেয়ের দিকে একবার স্নেহ ভরা চোখে তাকিয়ে প্রীতি অবশেষে ফ্রেশ হতে উঠে দাঁড়ালো। সায়ন বেরিয়ে যাবার অনেকক্ষণ হয়েছে, অথচ প্রীতি নিজের মধ্যে জমে থাকা অভিমানের ভার নামাতে পারল না। সে বসে রইল বিছানার কোণে, নিঃশ্বাসগুলো ভারী, চোখের পাতায় অনিদ্রাচ্ছা। আমার ছেলে না খেয়ে কেন গেছে? প্রীতির উদ্দেশ্যে প্রশ্নটা ছুড়ে দিল স্বপ্না বেগম। উত্তর দিতে ইচ্ছা না করে প্রীতি চুপ। তিনি ফের কাছে এসে বললেন, তোমাদের বনে বোনা হচ্ছে না, সেজন্য আমার ছেলেটাকে না খাইয়ে পাঠাবে? সারাদিনই তো বাহিরে থাকে। প্রশ্নটা যেন শূন্যে ছুড়ে দেওয়া এক শলাকা, যার আঘাতে প্রীতির ভেতরের গোপন ক্ষত আরো চওড়া হয়ে গেল। সে প্রথমে কোনো উত্তর দিল না। কিছুক্ষণ পর ঠান্ডা অথচ কষ্টে ভিজে ওঠা কণ্ঠে বলল, আপনি তো জিজ্ঞাসা করলেনই দেখেছি, আমি আর কি করে বলবো কেন খাইনি? আমার নিজেরই দম নিয়ে টানাটানি। কথাটির বঞ্চনা স্বপ্না বেগম বুঝলেন কি বুঝলেন না তা বোঝা গেল না। তিনি কেবল মুখ ভার করে তাকিয়ে রইলেন। ঠিক তখনই রুমের ভেতর থেকে হাহাকার মিশ্রিত কান্নার শব্দ ভেসে এলো। নবজাতক কন্যাটি বুক ভরা ক্ষুধা কিংবা নিঃসঙ্গতার যন্ত্রণা প্রকাশ করছে। প্রীতি এক মুহূর্ত দেরি করল না, অস্থির পায়ে ছুটে গিয়ে মেয়েকে বুকে তুলে নিল। কোমল দেহটিকে বুকে চেপে ধরে সে ফিসফিসিয়ে বলতে লাগলো, মা, আছি তো। বাচ্চাটি ধীরে ধীরে নিশ্চুপ হয়ে এলো, চোখের পাতাগুলো আবার ভারী হয়ে নেমে এলো। প্রীতি স্নেহ ভরা কোমলতায় শিশুটিকে শুয়ে দিল বিছানায়। ছোট্ট নিঃশ্বাসের উঠানামা যেন তার কাছে সবেমাত্র সান্ত্বনা হয়ে দাঁড়ালো। অতঃপর সে অনেকক্ষণ নিস্তব্ধভাবে মেয়ের দিকে তাকিয়ে রইল। মনে হলো পৃথিবীর সমস্ত ব্যথা, সমস্ত অবহেলা এই ছোট্ট অস্তিত্বের ঘ্রাণে গলে গিয়ে অনির্বাচনীয় এক শান্তিতে রূপান্তরিত হচ্ছে। স্বপ্না বেগমও আর কিছু বললেন না। এভাবে সময় কেটে যায়। ঘড়ির কাঁটা 10টা বাজিয়ে দিল। সূর্যের আলো ঘরে ঢুকে পড়ে, অথচ প্রীতির চোখে মুখে রাতের ক্লান্তি এখনো ঘনীভূত। অভিমান, তর্ক বিতর্ক আর কান্নার মাঝেই সে নিজেকে হারিয়ে ফেলেছিল। নিজের কথা ভাবার সময় নেই। গভীর দীর্ঘশ্বাস ফেলে প্রীতি ধীরে ধীরে উঠে দাঁড়ালো। আয়নার সামনে গিয়ে নিজের বিবর্ণ মুখখানি দেখে নিস্তব্ধ স্বরে বলল, আমি কি সত্যি কেবলই মা, নাকি স্ত্রীও বটে? তারপর সে ফ্রেশ হতে চলে গেল, যেন দিনের পরবর্তী লড়াইয়ের জন্য নিজেকে প্রস্তুত করছে। মেয়েটির বয়স 1 মাস পূর্ণ হলো। এই 1 মাস যেন প্রীতির কাছে এক অনন্তহীন সংগ্রামের নাম। সায়ন প্রতিদিন ভোরবেলা অফিসের জন্য বের হয়ে যায়, ফিরে আসে সন্ধ্যা গড়ালে। ফেরার পর মেয়েটির মাথায় হাত বুলিয়ে গালে একটু আধটু চুমু খেয়ে আদরের পরশ দিয়ে যেন কর্তব্য সেরেই আড্ডার টানে ছুটে যায় পাড়ার চায়ের দোকানে। সেখানে বন্ধু বান্ধবের সঙ্গে গল্প, হাসি ঠাট্টা, নানান খুচরো রাজনীতি বা খেলাধুলোর আলাপে তার সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যায়। অন্যদিকে স্বপ্না বেগম ও শাশুড়ি তেমন স্থির চরিত্রা নন। প্রায়শই এপাড়া ওপাড়া ঘুরে বেড়ান, আত্মীয় স্বজন কিংবা প্রতিবেশীর দাওয়াতে ব্যস্ত থাকেন। নাতনিকে কোলে নেন বটে, আদর করেনও কখনো কখনো, তবে সীমিত, যেন কর্তব্য সিদ্ধির মতো। বলা যায় শিশুটিকে সামলানোর মূলভার পড়ে একমাত্র প্রীতির কাঁধেই। প্রীতির মনে পড়ে যায় বাপের বাড়িতে থাকাকালীন 1 গ্লাস পানিও তাকে নিজ হাতে ঢালতে হতো না। স্নেহে আবদ্ধ মা বাবার সংসারে সে ছিল সযত্নে রাখা ফুলের মতো, অথচ বিয়ের পরেই সংসারে এসে তাকে একসাথে সামলাতে হচ্ছে 2টি যুদ্ধ। রাত নামলেই অস্থিরতা শুরু হয়। মেয়েটা তখন অঝরে কাঁদতে থাকে। মুখে দুধ না পেলে সে চুপ করে না, কোলে না নিলে আরো জোরে কান্নায় চড়ে বসে। নিদ্রাহীন প্রীতি তখন সারা রাত শিশুটিকে দোলাতে থাকে, গায়ে লাগিয়ে চুপ করানোর বৃথা প্রয়াস চালায়। শিশুটি থামলেও তার নিজের চোখের পাতা আর এক মুহূর্ত বন্ধ করার সুযোগ পায় না। ফলস্বরূপ সকালে যখন মাত্র চোখ লেগে আসে তখনই শাশুড়ির ডাক ভেসে আসে। সেগুলো কিঞ্চিত খোঁচা মারাও। সরাসরি নাস্তা দিতে না বললেও এমন কথা বলবে প্রীতির ঘুম ছুটে যায়। 5:30 কিংবা 6টা বাজে। এমন
কোনো মুহূর্তেই সে ডাক পড়ে, ফলে প্রীতির অর্ধেক ঘুম ছিন্ন ভিন্ন হয়ে যায়। শরীর জুড়ে ক্লান্তি জমে থেকে যায়, আর এই ক্লান্তির অভিযোগ করারও কেউ নেই, শোনবারও কেউ নেই। বৌমা, 11টা বাজতে চললো, রান্না কি চড়াবে না? না। স্বপ্না বেগম অবাক হলেন, তার মুখের উপর কথা হজম করতে পারলেন না। আবারও বলল, রান্না করবে না মানে? প্রীতি আলতো হাতে চুলের জট ছাড়াতে ছাড়াতে জবাব দেয়, রান্না করবো না তাই বললাম আম্মা। কেন? রান্না না করলে খাবো কি? কালকের অর্ধেক পাতিল বিরিয়ানি এখনো ফ্রিজে রাখা আছে, আমি গরম করে রাখছি, নিজের জন্য এনেছি। আপনার যখন ক্ষুধা লাগবে আপনিও খেয়ে নিবেন। স্বপ্না বেগমের চোখ মুখ ইতিমধ্যেই কুচকে এসেছে। প্রীতি সেদিকে তাকানোর সময় কই। তিনি আবারও বললেন, না খাইয়ে রাখার ধান্দা? প্রতি উত্তরে প্রীতি সোজা সাপটা জবাব, খাবার থাকতে না খেয়ে থাকবেন কেন? স্বপ্না মুখ বাঁকিয়ে বলে, আমি বাসি খাবার খাই না। গতকাল নাস্তা করার পর দুপুরে তো চাচির দেওয়া খিচুড়ি খেলেন বলে বিকালে বিরিয়ানি করেছিলাম, বেশ অর্ধেক রয়ে গেছে। আজও খেলে আমাদের রাত অব্দি চলে যাবে। খাবার নষ্টের চেয়ে খেয়ে ফেলা ভালো না? তাও যদি ইচ্ছা না হয় সন্ধ্যায় খাবার অর্ডার দিয়ে দিব। তুমি টাকা নষ্ট করে খাবার অর্ডার করবে? রাতে তো অল্প খান, একবেলার জন্য ভাত করে নষ্ট হবে, তাই বললাম। কিছুতেই স্বপ্না বেগম সন্তুষ্ট হলেন না, ফের বলে, তাই বলে টাকা নষ্ট করে খাবার অর্ডার করবে? শাশুড়ি না থামলেও এবার প্রীতি বিরক্ত হয়ে বলল, ঠিক আছে, রাতে তো তেমন খান না, হালকা পাতলা নুডলস বা পাস্তা করে দিব। এতেও সন্তুষ্ট হলেন না স্বপ্না। চোখ মুখ আগের চেয়ে কুচকিয়ে বলে, ভাতের বদলে এসব খাওয়াচ্ছ? উত্তর দিতে দিতে বিরক্ত হয়ে এবার প্রীতিও বলে ফেলল, বেশ তো, আপনি বরং ভাত রান্না করেই খাবেন, আমার কোনো সমস্যা নেই। স্বপ্না বেগম এবার আঙ্গুল উঁচিয়ে বললেন, কি আমাকে রান্না করে খেতে বলছো? তাহলে তোমাকে কেন এনেছি? দাঁড়াও, আজ আসুক আমার ছেলে। এভাবে মুখে মুখে তর্ক করছো তো তোমার মুখ বন্ধ করতে বলবো। আর উত্তর করলো না প্রীতি, মনোযোগ দিয়ে চুল আঁচড়াতে লাগলো। কতদিন যত্ন করে না নিজের, সন্ধ্যায় যে কি হবে সেটাই ভাবছে। হোক যা খুশি, সেও মানুষ। সায়ন যদি মায়ের কথা শুনে তবে বউয়ের কথাও শোনা তার দায়িত্ব। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের কি মনে হয়, সে কি ঠিক করেছে নাকি ভুল? আরো যদি ভুল হয় তাহলে ওর সাথে বাকিরা যা করছে তা কি ঠিক?